উপন্যাস ডায়েরির পক্ষ থেকে আপনারা শুনছেন রিতমার প্রেমগাথা খণ্ডাংশ। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 17। কণ্ঠে আমি তাসনোভা। আজ শুক্রবার। খানবাড়িতে ব্যস্ততার হইচই সবার মাঝে। বাবুর্চিরা রাত জেগে রাতভর রান্নার কাজে ব্যস্ত। রান্নাবান্নার কাজ এখনো শেষ হয়নি, আরও ঘণ্টাখানেক সময় লাগবে। খানবাড়ি মেজবানি দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষের মতো। তাদের রান্নাবান্নার আয়োজনটাও বিশাল। বাদ পড়েনি কেউ। গ্রামবাসী নিহাল খানের রাজনৈতিক দলের মানুষ, খান পরিবারে কর্মরত কোম্পানি কিংবা গার্মেন্টস কর্মচারীরা সবাই আমন্ত্রিত রিত খানের বিয়ের মেজবানি। এত মানুষের খাওয়াতে 2 হল বুকিং করা হয়েছে। খান পরিবারের আত্মীয় স্বজন কিংবা পরিচিত মানুষজন খান বাড়িতে খাবে। বাকি কোম্পানি কর্মচারী কিংবা রাজনৈতিক দলের মানুষগুলোকে ভাগাভাগি করে খান বাড়ির বাহিরে হলে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজনে নিহাল খানের সঙ্গে আসিফও রাতভর জেগে তদারকি করেছে। রান্নাবান্নার কাজ প্রায় শেষের দিকে। 10টা থেকে মানুষজন আসতে শুরু করবে। এর মাঝে বাড়ির ছেলেদের ভাগাভাগি করে 3 জায়গায় উপস্থিত থাকতে হবে। বিশাল আয়োজন, দায়িত্বও বেশি। বাড়ির ছেলেরা শেষ রাতের দিকে 2-3 ঘন্টা ঘুমিয়ে সকাল সকাল গোসল করে রেডি হয়ে নিচ্ছে। সময় তখন সকাল 8:13। খানবাড়ির মেহমানদের সকলে নাস্তা দেওয়া হয়েছে। ফাঁকে ফাঁকে বাড়ির মেহমানদেরও গোসল করে রেডি হয়ে নিচ্ছে। অথচ রিত তখনও ঘরে। মালা দুবার এসে ডেকে গিয়েছে। মায়া আয়নার সামনে কালো জামদানি শাড়ি পরে বসে আছে। একটু পর মেয়েরা আসবে মায়াকে রেডি করতে। অসময়ে মায়ের চুল ভেজানোতে বিপদে পড়েছে। লম্বা ঘন চুল ভেজালে সহজে শুকাতে চায় না। মায়ের হৃদের ভয়ে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাতে পারছে না। মেশিনে ভসভস শব্দে রিত বিরক্ত হয়। অতিরিক্ত শব্দে সে রেগে যায়। তাই মায়ের লম্বা চুলগুলো পিঠ ছেড়ে আয়নার সামনে বসে আছে। রাতে খুলে রাখা গোল্ডের গহনাগুলো পড়েছে। রিত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। এই সময়ে সে গোসল করেনি। রাতের সন্ধ্যায় একবার আর শেষে রাতের দিকে একবার, 2বার গোসল করে সে এখন আর গোসল করেনি। অসময়ে বারবার গোসল করলে তার জ্বর আসতে পারে। শেষ রাতের গোসলের কারণ তখনও তার চুল ভেজা। রিত হাতের তোয়ালে কাঁধের পেছনে মুছতে মুছতে মায়ের পেছনে দাঁড়ায়। আয়নাতে মায়াকে কালো শাড়ি পরে বসে থাকতে দেখে কপাল কুঁচকালো। কালো শাড়িতে মায়ের রূপ যেন চকচক করেছে। গোল্ডেন গহনাপত্র সেই রূপে দ্বিগুণ উজ্জ্বলতা বাড়াচ্ছে। রিত বিরক্তি হয়। এখন তার হাতে সময় নেই। বাইরের সবাই অপেক্ষা করেছে, অথচ বউকে দেখে তার মত বদলে যাচ্ছে। রিত তোয়াল ঘড়ির দিকে তাকিয়ে আবারও সময়টা দেখে নিল। অসময়ে মনের চাওয়াকে দমিয়ে বিরক্তি ভঙ্গিতে হাতে ভেজা তাওয়ালে মায়ের মাথার উপরে ফেলে বলে, সরো ইডিয়েট। কাজে ব্যথা পাওয়ায় মায়ের মাথায় তোয়ালে টেনে আয়নার ভেতরে রিতের দিকে তাকিয়ে বলে, পারবো না, আপনার আগে আমি বসেছি। আজ আমার বিয়ে, আমি অনেক ব্যস্ত, আপনি সরেন। মায়ের কথায় রিতের কপাল কুঁচকে আসে। সে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, বিয়ে? কিসের বিয়ে? কিসের আবার? আমার আর আপনার বিয়ে? ওইটা বিয়ে না মেজবান, স্টুপিড। মায়া দমে ডাকিয়ে নিজের হয়ে সাফাই গিয়ে আয়নায় তাকিয়ে কানে দুল পড়তে পড়তে বলে, যেটাই হোক সেটা তো আমাদের জন্যই, তাই না? তো রিতকে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করতে দেখে মায়া বিরক্তিতে বলে, তো কি আমি সাজবো না? না। রিতের কথায় মায়া অবাক চোখে তাকিয়ে বলে, না মানে কেন সাজবো না আমি? আমার পছন্দ না তাই। মায়ার রেগে ঠাস করে উঠে দাঁড়ায়। রাতে সবকিছু ঠিকঠাক ছিল, এখন আবার মায়াকে সাজতে নিষেধ করেছে কেন এই লোক? মায়া খুব আফসোস করে বলে, আচ্ছা সত্যি করে বলুন তো, আম্মু আপনাকে পেটে নিয়ে এমন কি খেয়েছিল যার জন্য আপনি সিঙ্গেল এক পিসি জন্ম নিয়েছেন পুরো খান বংশে? আমি আপনার মতো এত তেরা লোক ইহজন্মে দুটো দেখিনি। আপনার বাপদাদা ভাই 14 গোষ্ঠীর মানুষ সবাই কত ভালো সহজ সরল, শুধু আপনি বাদে। সবাই উত্তরে গেলে আপনি দক্ষিণে হাঁটেন, সবাই রাইট বলে আপনি রং বলেন। আর মেজাজ তো মাশাল্লাহ, পোলা তো নয় যেন আগুনের গোলা বারুদ। তো তো কি এত গোলা বারুদ নিয়ে সংসার করা যায়? হৃদের দৃষ্টিতে তীক্ষ্ণতা স্পষ্ট। ব্রু কুচকে বলে, আমাকে বিয়ে করার সময় মনে ছিল না এটা? বিয়ের পর মনে হচ্ছে আমি গোলা বারুদ? রিতের কথায় এক আকাশ সমান হতাশ দেখা গেল মায়ের মাঝে। মায়া ভীষণ হতাশে বলে, বিয়ের আগে তো আমি জানতাম না কি যে আপনি এমন হবে। কাজী সাহেব বিয়েতে আমার মর্জি কই জানাতে চেয়েছিল। তিনি তো সোজা আমাদের বিয়ে পড়িয়ে ক্ষান্ত হয়েছিলেন, মনে নেই আপনার? আছে তাহলে। রিত কপাল কুচকে একপাশে চুলকে বলে, ধরো তুমি আগে জানতে আমি কেমন, বিয়েতেও তোমার মর্জি জিজ্ঞেস করা হলো, তখন তুমি কি করতে? বিয়ে করতে না করতে আমায়? রিতের কথাটা শেষ করতে দেরি, মায়ের উত্তর আসতে দেরি হলো না। মায়া 1 সেকেন্ডও সময় নিল না রিতের মুখের ওপরে ঠাস করে বিয়ে জন্য না করতে। না, বিয়ে করতাম না। কেন? আপনার মতো মেজাজি মানুষকে কে বিয়ে করতে চাইবে? আমি তো ভাই সহজ সরল দেখে কাউকে বিয়ে করতাম। সুখে কে না থাকতে চায় বলুন? রিত এবার সত্যি সত্যি রেগে গেল। তার বউ তার সাথে সুখী নয়, সেটা সে এতদিনই শুনছে।
হৃদ শক্ত চোয়ালে বলেন, তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করে সুখী নও, দুঃখী? অবশ্যই। হৃদের চোয়াল শক্ত থেকে মায়া জিভে কামড় দিল। কথায় কথায় মায়া অনেক কিছু হৃদকে বলে ফেলেছে, যেটা মায়ের হৃদকে মোটেও বলা উচিত হয়নি। মায়া আমতা আমতা করে বুকা হাসি হাসে। হৃদের কাছে নিজের সাফাই গিয়ে বলে, আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু বিয়ে আপনাকেই করতাম, বুঝেছেন? আল্লাহ আমাদের জোড়া লিখে দুনিয়াতে পাঠিয়েছেন, না করার মতো কোনো প্রশ্নই ওঠে না। না করলেও আল্লাহ আমার কথা শুনতেন না। যার জোড়া যেখানে, তাকে কিন্তু সেখানেই যেতে হবে। আপনার সাথে তো আমার উপর থেকে ফিক্সড হওয়া ছিল, তাই না? তাই আমার না করাতে কিছুই হতো না, বউ কিন্তু আমি আপনারই হতাম। হৃদ তখনও ছোঁয়া শক্ত করে দাঁড়িয়ে। মায়ের সাফাই দেওয়া কথাই যে হৃদ গলে নেই, সেটা মায়া স্পষ্ট বুঝতে পেরেছে। মায়া এই মুহূর্তে হৃদকে রাখাতে চায় না, তাই আবদার করে বলে, আপনি পাষাণ হলেও আমার জন্য অনেক ভালো মানুষ। আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? তাহলে আপনার জন্য বউশাস্ত্রের সমস্যা কোথায়? জুইও তো সাজবে বউ। রাগান্বিত হৃদ মায়ের বসার টুলটা পা দিয়ে সরিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা সাপটা বলে, শোনো হৃদ, তোমাকে কিছু কথা বলি। আমার লাইফে সবই ম্যাটার করে না, আর না সবাই আমার পছন্দের তালিকায় আসে। যারা আমার পছন্দের তালিকায় আসে মূলত তারাই আমার জীবনে ম্যাটার করে। আর আমি যাতে পছন্দ করি তাতে সব কিছুতেই হস্তক্ষেপ করি। যেমন আমার বউ পছন্দ, কিন্তু বউয়ের উগ্র বেপরোয়া চলাফেরা নয়। আমার বউ শুধুই আমাতেই সীমাবদ্ধ থাকবে। তোমার আনুষ্ঠানিক বিয়ে চাই, তাই আয়োজন করেছি। তোমার সমাজের সামনে আমার বউ হিসেবে স্বীকৃতি চাই, সেটাও দিয়েছি। শাড়ি, গয়নাকাটি, মেকআপ, এভরিথিং দিয়েছি। কিন্তু এসব পরে সেজেগুজে বাইরের লোকজনের সামনে ঘুরে বেড়াবে, সেই স্বাধীনতা দেইনি। আমি বউকে ভালোবাসি নিজের জন্য, লোক দেখানোর জন্য নয়। তাই আমার কথার অবাধ্য হয়ে কিছু করলে এবার আর ক্ষমা করব না। সোজা টিকার চেপে উপরের টিকিট ধরিয়ে দেব। গট ইট? মায়ের মুখটা ছোট হয়ে এলো। বিয়ের জন্য হৃদ মায়াকে কত শাড়ি, চুড়ি, গহনা কিনে দিল, অথচ এখন বলছে মায়া নাকি এসব পরে বউ সাজতে পারবে না। মানুষ জানে হৃদ মায়ের 3বার বিয়ে হয়েছে, অথচ মায়ের একবারও বউ সাজা হলো না স্বামীর জন্য। মায়া মন খারাপ করে বলল, তাহলে কি আমি বউ সাজবো না? সাজতে মন চাইলে সাজবে, বাধা দিয়েছে কে? আপনি তো মাত্র নিষেধ করলেন। আমি তোমাকে বউ সাজতে নিষেধ করিনি, বউ সেজে বাহিরে মানুষের সামনে প্রেজেন্ট হতে নিষেধ করেছি। বাড়ির ভেতরে 100বার বউ সাজো, কিন্তু সেজে গুজে বাইরে যাওয়া নট অ্যালাউড। মায়ের হৃদের কথা সম্মতি দিয়ে আবদার জানিয়ে বলে, ঠিক আছে, বাইরে যাব না, কিন্তু আপনি আমার সাথে সাথে আমাদের বিয়ের ফটোশ্যুট করবেন। আমাদের এতবার বিয়ে হলো, অথচ বিয়ের একটা ছবি পর্যন্ত নেই। বলা তো যায় না, আবার কোথায় কোন অঘটন ঘটলো, তারপর দেখা গেল প্রমাণের অভাবে আবার কেউ আমাকে বিয়ে করে নিতে চাইলো। হৃদ রেগে তাৎক্ষণিক মায়ের গাল চেপে মুখোমুখি ধরে দাঁত দাঁত পিষে বলে, জবান বেশি চলে না? সামনে দাঁড়িয়ে আছি, দেখো অন্য পুরুষের নাম নিস। মা দুহাত টেনে হৃদের হাত থেকে নিজের গাল ছড়িয়ে বলেন, আরে ধুর, আপনি কিছু বোঝেন না। আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান, কোথায় শখ করে বউকে 2-4টে চুমু খাবেন তা না করে শাসাচ্ছে। বুইড়া বেটা সরেন। জুই প্রেগনেন্ট। অনুষ্ঠানের মাঝে জুইকে নিয়ে হইচই পড়ে যায় হঠাৎ সে অজ্ঞান হওয়াতে। মায়া ও জুই দুজনেই সাথে স্টেজে বসেছিল। ফটোশুট ও মানুষের ভিড়ে মাঝে জুই হঠাৎ অজ্ঞান হারায়। সবাই ভাবে অনুষ্ঠানের চাপে না খাওয়াই আর ঘুম না হওয়া থেকেই জুই জ্ঞান হারিয়েছে। পারিবারিক ডাক্তার দেখানোর পর তিনি জুইয়ের সুখবর ঘোষণা করেন। বিষয়টি মুহূর্তের মাঝে খান বাড়িতে ছড়িয়ে পড়ে। বউ দেখার সঙ্গে জুইকে সবাই সাধুবাদ জানাচ্ছে অনাগত বাচ্চার জন্য। খান বাড়ির সবাই খুশি। মায়ের মা রেহেনা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে এসেছিল আরিফ। সুফিয়া খান বিশেষভাবে তাদের দাওয়াত করেছিলেন। সুফিয়া খানের কথায় মান রাখতে আরিফ পেছনের সবকিছু বলে বোনের শ্বশুর বাড়িতে আসে। জয়ের প্রেগনেন্সির বিষয়টাতে সবাই বেশ উৎফুল্লতা দেখায়। ফিহা নিজেও 5 মাসের অন্তঃসত্ত্বা। ফিহার দেখাশোনার রেহেনা বেগমই করেন। সকালে সবাই ভিড় জমায় আয়নের ঘরে। জয় শুয়ে রেস্টে নিচ্ছে। বাড়ির আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। আয়নের বাবা মায়ের হাসি মুখটা দেখার মতো। বাড়ি ভর্তি মেহমানদের জন্য আয়নের বাবা মিষ্টি আনতে লোক পাঠান। আয়ন নিহাল খানের সঙ্গে সেন্টারে ছিল। মেহমানদের খাবার দাবার তদারকি করছিল, ব্যস্ততার শেষ নেই। জুয়ের অসুস্থতার ব্যাপারে প্রথমে তার ধারণা ছিল না। বাবার ফোন পেয়ে সে তাৎক্ষণিক কিছুটা সবকিছু ফেলে ছুটে চলে আসে খান বাড়িতে। বাবা হওয়ার আনন্দ ও উৎফুল্লতা আয়নের মাঝে স্পষ্ট। উপস্থিত এত মেহমানের মাঝেও মায়া নীরব। কয়েক ঘন্টার জন্য মায়ের মাথা থেকে মা হওয়ার সবকিছু ছুটে গিয়েছিল, কিন্তু জুইয়ের প্রেগনেন্সির খবরটা শুনে তার মনে কষ্টগুলো আবারও তাজা হলো। এমন না যে জুই প্রেগনেন্ট বলে সে কষ্ট পাচ্ছে। মায়া জুইয়ের জন্য ভীষণ খুশি, কিন্তু সে নিজের জন্য দুঃখ পাচ্ছে। মায়ের পরে বিয়ে হয়েও একে একে সবাই মা বাবা হচ্ছে, শুধু হৃদার মায়া বাদে। মায়া বোঝে না, সবাই বেবি কনসিভ করতে পারলে মায়া কেন পারছে না? মায়া কি বেবি নিতে অক্ষম? মায়ের ভিতরকার কষ্টগুলো পাকিয়ে কান্না চলে আসে। মায়ের এতদিন হৃদকে দোষ দিত হৃদের জন্য মায়ের বেবি হচ্ছে না বলে, কিন্তু এখন মনে হচ্ছে দোষ মনে হয় মায়েরই হবে, যার জন্য সে বেবি নিতে পারছে না।
এমন বাবা হবে, এই আনন্দের মিষ্টি সবাই খাচ্ছে, হৃদকেও তার ভাগ দেওয়া হয়। কিন্তু হৃদ মুখে মিষ্টি তোলে না, বরং বিরক্তিতে কপাল কুঁচকায়। এবার নিশ্চয়ই মায়ের হৃদকে শান্তি দেবে না, এই নিয়ে হৃদের সারাদিন কাটে ব্যস্ততায়। কথা ছিল হৃদ মায়ের সঙ্গে বিয়ের ফটোশ্যুট করবে, অথচ হৃদ ব্যস্ততায় বাসা ফিরতে পারেনি। মায়ের সঙ্গে একটাও কাপল ছবিও তোলা হলো না। মায়ের হৃদের অপেক্ষাতেই নেই, সে রেগে ফায়ার হয়ে আছে। হৃদ বসার ঘরে ঢুকে মানুষের ভিড় দেখতে পেলে জুইকে ঘিরে। জুইকে পুনরায় বসার ঘরে বসানো হয়েছে সবাই সাধুবাদ জানাচ্ছে বলে। হৃদ সেদিকে মনোযোগী না হয়ে ক্লান্ত চোখে মায়ের সন্ধান করলো, পেয়েও গেল। বসার ঘরে ডাইনিং টেবিলের কোনায় দাঁড়িয়ে হৃদের দিকে তাকিয়েছে টলমল চোখে। হৃদ মায়ের কান্না ও অভিমান মাখা মুখ দেখে সেদিকে এগোলো না। এই মুহূর্তে মায়ের কাছে যাওয়া মানে হৃদের জন্য বিপদ। হৃদ কাউকে কিছু না বলে গম্ভীর মুখে নিজের ঘরে গেল। ঘর লক না করে জাস্ট চাপিয়ে রাখলো। হৃদ জানে তার আত পাগলা বউ নিশ্চয়ই এখন হৃদের পিছু পিছু আসবে নিজের দুঃখ নিয়ে। হলেও তাই। হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে নিচের গৌরী খোলার মধ্যে দিয়েই মায়ের ঠাস করে ঘরে ঢোকে। হৃদের পেছনে দাঁড়িয়ে রাগান্বিত ভঙ্গিতে বলে, আমার বেবি চাই, দাঁড়াচ্ছে অর্ডার করো। আপনি কবে দিবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস, মৃত্যু। হৃদের খেয়ালিপনায় মায়ের রেগে হৃদের হাত টেনে কামড়ে ধরে। মায়ের শক্ত দুপাটি দাঁত হৃদের হাতের চামড়ায় ছিঁড়ে গিয়ে বসে যেতেই তেতে ওঠে হৃদ। মায়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে পিছে বলে, তাতে দাঁত চেপে, বাল কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না আমি? সাহস বেড়েছে? তাহলে দাঁত ভেঙে ডাস্টবিনে ফেলে দেবো বেয়াদব। হৃদের ধাক্কায় মায়া দেওয়ালে আঘাত পায়। মায়ের দেওয়াল ধরে দাঁড়ায়, রাগে জিতে চোখ টলমল করেছে পানিতে। হৃদের দিকে সে জেদি দৃষ্টিতে তাকায়। হৃদ মায়াকে ধমকে আরও কিছু বলতে গিয়েও থেমে যায় মায়ের চোখের পানি দেখে। বউটা তার খুব শখের নারী, কিন্তু এই নারী হৃদকে বাদে সবাইকে গুরুত্ব দেয়। এই যে বেবি চাই বলে হৃদকে বিরক্ত করছে, এই নারীর বেবি হলে তখন হৃদের গুরুত্ব আরও কমে যাবে তার কাছে। এখন সন্তান নেই, কোনো ঝামেলা নেই, অথচ এখন এই হৃদকে বুঝতে চায় না। সন্তান হলে তো আরও বুঝবে না। এখন না যে হৃদের বেবি চায় না, হৃদের বেবি চাই, তবে সেটা সঠিক সময়ে। আর 4-5টা বছর যাক তারপরে। কিন্তু এই নারীর জন্য হৃদের কোথাও শান্তি নেই। সংসার শুরু করার আগে বেবি চাই বলে তার মাথা খারাপ করে দিচ্ছে। হৃদ মায়াকে কাঁদতে দেখে নমনীয় হয়ে আসে, হাত বাড়িয়ে মায়াকে কাছে ডেকে বলে, কাছে এসো। হৃদ হাত বাড়ালে মায়ের পিঠ মুচড়ে বলেন, না। হৃদ মায়ের বাহু টেনে নিজের কাছে আনে। মায়ের গায়ে ভারী কাজের লাল রেহেঙ্গা, মাথায় লাল হিজাব, গলায় হিজাবের ওপর দিয়ে গোল্ডের জুয়েলারি পরা। মাকে এত ভারী ভারী গয়নাকাটিতে সেজে গুছে থাকতে দেখে হৃদ মায়ের হিজাব খুলতে সাহায্য করলো। মায়ের ঘেমে গিয়েছে, চোখে পানি, নাকের পানিতে মেকআপ নষ্ট হয়েছে কিছুটা। হৃদ টিস্যু দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়, ফের হাত চলায় মায়ের মাথার হিজাব খুলতে। মেয়েদের জিনিসপত্রের উপরে হৃদের তেমন ধারণা নেই। মাকে হিজাব পড়তে গিয়ে মেয়েরা কোথায় কোথায় পিন মেরেছে হৃদ বুঝতে পারছে না। সে যত পিন খুলছে ততই আরেকটা নতুন পিনের সন্ধান পাচ্ছে। হৃদ রাগে অধৈর্য হয়ে মাথার হিজাব টেনে খুলতে চেয়ে বলে, বাল কি পড়েছিস সেসব? এত সব খোলাখুলি শেষই হচ্ছে না, খোল এসব। হৃদের অধৈর্য হয়ে মায়ের হিজাব ও ওড়না টেনে ধরে। পিন লেগে মায়ের হিজাব ওড়না ছিঁড়ে যাচ্ছিল, মাথায়ও ব্যথা পাচ্ছে। মায়ের হৃদকে সরিয়ে নিজের পিন নিজে খুলে খুলে বের করে ওড়না ও হিজাব খুলে চুলের উপরে রাখলো। হৃদ ড্রেসিং টেবিলের উপরে টিস্যু বক্স থেকে ফের টিস্যু নিয়ে যত্ন সহকারে মায়ের মুখ ও গলায় ঘাম পরিষ্কার করতে করতে বলে, শোনো হৃদ, বাড়াবাড়ি কোনো কিছুই আমার পছন্দ না। তোমাকে স্পষ্ট জানাচ্ছি, আমার এখন বেবি চাই না। এরপর এসব নিয়ে আর কোনো কথা হবে না, ক্লিয়ার? না ক্লিয়ার না। আপনি বেবি না চাইলে আমাকে বিয়ে করেছেন কেন? সংসার করতে। আপনার সংসারের মধ্যে কি বেবি আসে না? না, তাহলে কি আসে? বউ। আপনি কি আমায় বাহিরে গিয়ে কিছু চাচ্ছি? আমি তো আপনার সন্তানই চাচ্ছি। একটা বেবি নিলে সমস্যা কোথায়? হৃদ মায়ের সাথে তর্কে জড়াতে চাইল না। সে মাকে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, আগে পড়াশোনাটা শেষ করো, তারপর দেখা যাবে। মায়া অধৈর্য নয় বলে, ইন্টারের পর না অনার্সের পর? আমার অনার্স পাস করতে করতে আরও 5-6 বছর লাগবে। এত বছর বেবির অপেক্ষা করার পর যদি না হয় তখন? হৃদ বিষয়টা পাতা না দিয়ে দায়সারা জবাবে বলে, না হলে নাই, আমি কি বড় বউ ছেড়ে দেব? আপনি বুঝতে পারছেন না? মায়াকে বারবার একই কথা পেঁচাতে দেখে হৃদের মেজা ছাড়াই। মায়াকে আর বলতে না দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে তেতে উঠে বলে, বাল একই কথা কয়বার বলবো আমি? বলছি না আমার বেবি চাই না, এরপর এত কাহিনী কিসের? তুই আমার উপরে ফোকাস কর, তোর লাইফে আমি ছাড়া বাকি সব অপশনাল, বুঝেছিস? আপনি শাট আপ। মায়া ধরধর করে দু চোখের পানি ছাড়ে। হৃদ মায়ের কান্না উপেক্ষা করে ওয়াশরুমে চলে যায়। সে এসব করতে রাজি, কিন্তু এই মুহূর্তে তার বেবি চায় না। বউ কাছে কাঁদুক, একটু পর এমনি ঠিক হয়ে যাবে। হৃদ ছেলে মানুষই নয়, সবাই বাবা হচ্ছে বলে যে তাকেও বাবা হতে হবে এমন কোনো বিধান নেই। হৃদ তার নিজের নিয়মে চলে, কাউকে অনুসরণ করে না।
আসিফের ক্লান্ত ও ঘুমহীন মুখশ্রী টিয়া লক্ষ্য করেছে। সারাদিন আসিফকে টিয়া খানবাড়িতে দেখতে পায়নি। সে সকালে হৃদের সঙ্গে বেরিয়ে যাওয়ার সময় একটুখানি দেখেছিল, তারপর আর দেখা হয়নি। রিত না ডাকলে আসিফ খানবাড়ির ভেতরে বেশ একটা আসে না। সে খানবাড়িতে আসলে বাড়ির সামনে কোয়ার্টারে থাকেন। সেখানে অফিসের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা আছে। খাওয়া দাওয়া সে খানবাড়িতে ভেতরেই করে, আবার মাঝে মধ্যে কোয়ার্টারে বসেও সেরে ফেলে। আসিফকে রেস্ট নিতে সুফিয়া খান বলেছেন, সারাদিন অনেক ধকল গিয়েছে, শরীর ছেড়ে দিচ্ছে ক্লান্তিতে। আসিফ খানবাড়ির ড্রয়িং রুম ছেড়ে বাইরে যাওয়ার সময় পথ আটকায় টিয়া। আসিফকে পেছন থেকে ডেকে বলে, এই যে শুনছেন, চলে যাচ্ছেন বুঝি? টিয়াটাকে আসিফ পেছন ফিরে তাকায়। টিয়াকে দেখা গেলে একটা মেরুন রঙের থ্রি পিস পরে দাঁড়িয়ে থাকতে। মেরুন রংটা টিয়ার ফর্সা গায়ে বেশ মানিয়েছে। যদিও ব্যাপারটা আসিফ তেমন লক্ষ্য করেনি, তবে সে ভদ্রতা বজায় রেখে বলে, যে কিছু বলবেন? জি, আমি বললে আপনি রাখবেন? কথা তো হলো শোনার, তাহলে রাখার প্রসঙ্গ কেন আসছে মিস? আমার কথা শুনলে রাখতে হয়। আপনি শুনতে চাইলে অবশ্যই তা রাখতে হবে। তাহলে থাক, আপাতত প্রয়োজন নেই, আমি গেলাম। আসিফ ক্লান্তিতে চলে যেতে নেয়। টিয়া ফের পেছন থেকে ডেকে বলে, আপনি কি আমাকে ইগনোর করছেন? না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমি ক্লান্ত, তাই রেস্ট নিতে যাচ্ছি। টিয়া আসিফের মুখের দিকে তাকিয়ে খানিকটা চুপ থেকে রহস্যই বলে, আমি কাল চলে যাব। যাওয়ার আগে আপনাকে আমার ব্যাপারটা জানিয়ে গেলাম। এরপর কি হবে সেটা আপনি ঠিক করবেন। আপনি চাইলে পরবর্তীতে আমাদের দেখা হবে, আপনি না চাইলে দেখা হবে না। আমি ঢাকা ফিরে আপনার সঙ্গে যোগাযোগ করব না, তবে আপনার অপেক্ষায় থাকবো। আশা করছি আপনি আমাকে বেশি অপেক্ষা করাবেন না। আপনি আমার অপেক্ষায় থাকবেন না মিস? আমি আপনার চাওয়া রাখতে পারবো না। ওকে। টিয়া শান্ত স্বরে শান্ত দৃষ্টিতে উত্তরটা আসিফকে দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। পেছন ফিরে আর তাকায় না আসিফের দিকে। আসিফ বুঝতে পারে না সে কি তার কথার দ্বারা টিয়াকে কষ্ট দিল। মেয়েটা কি কেমন শান্ত ছিল তার কথার প্রত্যুত্তরে। আসিফ বেশ কিছুক্ষণ টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কোয়ার্টারে চলে গেল। আসিফের আর কোনো নারীর প্রতি মন টানে না। এমন না যে সে এখনও রাফাকে মনে রেখে বসে আছে। রাফাকে সে ভুলে মুভ অন করেছে, কিন্তু তার মনের শূন্যস্থানটাতে বসার জন্য ফিলিংস কারো প্রতি আসে না। মূলত আসিফের উদাসীনতাই থেকে সে আজ টিয়াকে ফিরিয়ে দিল।